আজ আমাদের সেলিব্রিটি আড্ডাতে আছে একজন গুণী সঙ্গীত শিল্পী। তিনি রবীন্দ্রসঙ্গীতও করে থাকেন, তিনি পঞ্চকবির গানও করে থাকেন এবং আধুনিক গান অন্যান্য ঘরানার গান তো করে থাকেনই বটে। কিন্তু রবীন্দ্রসঙ্গীত তিনি যেভাবে ধারণ করেছেন, পঞ্চকবির গান কিভাবে ধারণ করেছেন, এসব গল্পই তার সাথে হবে। আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মীরা মণ্ডল। আপু, আপনাকে আমন্ত্রণ নিটিন মিউজিক অনুষ্ঠানে। কেমন আছেন? অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে এখানে এসে। আপু, আমাদের কিন্তু বেশ ভালো লাগছে, কারণ আপনি যখন আমরা শুরু করছিলাম প্রোগ্রামটা তখন কিন্তু আপনি হারমোনিতে অলরেডি কিছু একটা গানের আসলে একটা রিদম আপনি শুরু করে দিয়েছিলেন এবং গুনগুন গান গাইছিলেন। মনে হলো যে প্রোগ্রাম শুরু হয়ে গেল। তো আমরা কি শুরুতেই একটা গান দিয়ে শুরু করতে পারি? একটা গান শুনে তারপর বাকি আলোচনা। হ্যাঁ, শুরু করা যায়। একটু আগে আমি আপনার কথাগুলো শুনছিলাম যে ভালোবাসা নিয়ে, তো আমি রবীন্দ্রনাথের প্রেমের একটি গান শুরু করছি। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। আমারও পরাণে যে গান বাজিছে তাহার তালটি শিখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। বাহ বাহ বাহ, খুবই অসাধারণ। আসলেই মানে গানটা শুনে মনে হচ্ছে যে ভালোবেসে ফেলি, প্রেমে পড়ে যায় একদম। এই যে রবীন্দ্রসঙ্গীতে যতগুলো গান আছে, প্রত্যেকটা গানের যে একটা মাধুর্য, একটা অনেক গভীরতা, কথাগুলোর যে বিশ্লেষণ এবং প্রত্যেকটা কথা যারা আসলে গান ভালোবেসে শোনেন তারা হয়তোবা সেই অনেক লাইনগুলো হয়তোবা প্রেমের আবেগে বুঝেন, কিন্তু তার পেছনে যে একটা ডেপথ আছে, তার পেছনে যে একটা অন্যরকম গল্প রয়েছে, সেটা কিন্তু যারা আসলে এই গানের সাথে আছেন, যেমন আপনারা, এবং গানকে ধারণ করেছেন, শিখেছেন, গানের উপর তালিম নিয়েছেন, তারা কিন্তু আরও বেশি ভালো বোঝেন। তো এই যে গানের যে একটা ধরন এবং রবীন্দ্রসঙ্গীত শেখার পরে, সেটা ধারণ করার পরে কি কি পরিবর্তন বা কোন দিকটা আপনাকে বেশি আকর্ষিত করেছে? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমরা আসলে আমি যখন ছোটবেলা থেকে গান করছিলাম তখন তো আর জানি না যে আমি রবীন্দ্রসঙ্গীতের উপরে আমি তালিম নিব। তো কিন্তু আমার পরিবারটাই ছিল এমন যে সকালবেলা ঘুম থেকে উঠা মানেই হচ্ছে একটা রিদমিক ব্যাপার ছিল ঘরে। আমার বাবা রবীন্দ্রসঙ্গীত বাজাতেন, মা শিল্পী ছিলেন। তো ওই গানের মাঝে বড় হয়ে ওঠা। আর তখন বুঝতাম না যে রবীন্দ্রনাথের গানের আসলে ডেপটা কেমন। যত বড় হচ্ছি, যত বড় হয়েছি, তত বোঝার চেষ্টা করেছি। তখন হয়তো বা ছোটবেলায় না বুঝেই গাইতাম অনেক গান। তো আর যেটা আপনি বললেন যে রবীন্দ্রনাথের যে গানের ডেপটা, আমার আসলে মনে হয় যে আমার জীবনের, আমার না শুধু, আপনি গান শুনলে আপনি মনে হবে যে আপনারও মনে হবে রবীন্দ্রনাথ বোধহয় এই গানটা আমার জন্যই লিখেছেন। মানে এতটাই অর্থপূর্ণ হয়ে যায় প্রত্যেকটা গান, একদম নিজের জীবনের সাথেই মনে হচ্ছে যে প্রত্যেকটা গান জড়িয়ে যায়। প্রার্থনার সময় আমরা যে গান করি সেটাও মনে হয় যে এত আবেদন। আমি একটু পরে আমি শোনাবো সুযোগ হলে পরে প্রার্থনার সঙ্গীত একটা। তো ওইটা যখন আমি প্রার্থনায় বসি তখন মনে হয় যে ওই গানটাকে আমি প্রার্থনা হিসেবে রাখি। একদম। এমন অনেক গান আছে যেগুলো ইয়াং জেনারেশনে, স্পেশালি যদি আমরা বলি তরুণ প্রজন্মে যারা আছেন, তাদের মধ্যে কিন্তু গানের প্রতি ভালো লাগা এবং স্পেশালি রবীন্দ্রসঙ্গীত যারা শিখছেন তাদের মধ্যে তো অন্যরকম একটা সাধনা কাজ করছে। কিন্তু গানের যে আপনি বলছিলেন যে গভীরতায় যে একটা অন্যরকম একটা বোঝার ব্যাপার, সেই এমন কি কোনো গান আছে যেটা হয়তো বা আমরা মনে করি একটা, বাট সেটার আসলে বলার ধরনটা বা সেটার মিনিংটা অন্য, এরকম একটা উদাহরণ বা কয়েকটা উদাহরণ দেওয়া যায়? ছোট করে গাই। অফকোর্স। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না।
এই গানটা, এটা ইয়াং জেনারেশনের ছেলেমেয়েরা খুব গায়। আমি নিজে একটা স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করি, তো ওরা কিন্তু আসলে জানে না এটা, ভাবছে যে এটা প্রেমের গান, মাঝে মাঝে তবে দেখা পাই, চিরদিন কেন পাই না, কিন্তু এটা হচ্ছে ঈশ্বরের কাছে চাওয়া, যে মাঝে মাঝে ঈশ্বর তোমাকে আমি পাই, কেন আমি সবসময়ের জন্য পাই না। বাহ, কত মানে কত একটা সুন্দর মিনিং না? হ্যাঁ। আমরা হয়তো বা যে এখানে একটা জিনিস কমন, যে আমরা আসলে প্রিয়জনকেই মনে করছি, কিন্তু এখানে প্রিয়জন মানে যে উপরওয়ালাকে বোঝাচ্ছেন এবং আল্লাহকে বোঝাচ্ছেন, বা যে যার আসলে ধর্মে আছেন তাদের ঈশ্বরকে, তাদের ভগবানকে বোঝাচ্ছেন। এই যে একটা অন্যরকম সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছেন, এই যে একটা অন্য রকমের যে একটা আবেগ, মানে আমার এত ভালো লাগছে এই কথাগুলো বলতে এবং আপনার সাথে এই গানগুলো নিয়ে কথা বলতে। এটা এই জেনারেশন আসলে জানাটা যেমন দরকার, এবং তারাও আস্তে আস্তে শিখতে শিখতে আরো অনেক কিছু জানতে পারবে। তো যাদের গান আপনি শুনছেন নতুনদের মধ্যে, কাদের গান ভালো লাগে আপনার? বিভিন্ন চ্যানেলে আমরা যখন দেখি যে গানের প্রতিযোগিতা হয়, অনেক নতুন নতুন শিল্পীরা বেরিয়ে আসে, ওরা অনেক ভালো গায়, এবং এর মধ্যেও দেখা যায় কেউ কেউ অনেক মানে জীবনে অনেক দূর এগিয়ে গেছে, আমরা এরকম পাচ্ছি। এবং আমি যখন দেখি যে আমরা গান বাজনার দিকে কোনো জায়গায় আমরা কম্পিটিশনে বিচারক হিসেবে যাই, তখনও দেখি যে অনেক ইয়াং বয়সে ছেলেমেয়েরা অনেক ভালো ভালো গান করে ওরা এগিয়ে যাচ্ছে, ভীষণ ভালো লাগে তখন। কিংবা আমি যদি কখনো কোনো শপিং মলে গিয়ে শুনি কোনো রবীন্দ্রসঙ্গীত বাজছে, তখনও খুব ভালো লাগে যে রবীন্দ্রনাথের গান সব জায়গায় সব বয়সের ছেলেমেয়েরা শুনে অভ্যস্ত। এবং সেটার কিন্তু একটা ফিউশন আকারে আমরা দেখতে পাচ্ছি, এবং কাভার কিন্তু বেশ করা হচ্ছে। এবং সেটা যদি আমরা এই জেনারেশনের যদি দেখি যে বাকি সঙ্গীত শিল্পীরা, যেমন যদি আমি উদাহরণ দিই প্রীতম হাসান, উনি কিন্তু বেশ কিছু গান যেমন লোকসঙ্গীত কিন্তু ফিউশন করছে, এবং রবীন্দ্রসঙ্গীত অন্যান্য সঙ্গীত শিল্পীরাও কিন্তু খুব সুন্দরভাবে ফিউশনটা করছে। তো এই যে নতুন প্রজন্মে যারা গান গাইছেন তাদের মধ্যে তো আপনি বলছিলেন, কিন্তু তারপর একটু জানতে চাই যে তাদের মাঝে সাধনা, ভালো লাগা, ভালোবাসা, ধৈর্য গানের ক্ষেত্রে, এটা ছাড়া আর কোন টিপসটা আপনি দিতে চাইবেন যেটা আসলে তাদের একান্তই থাকাটা দরকার, বা তাদের লাইফে এগিয়ে যাওয়ার জন্য? সাধনা, ধৈর্য দুটোই নেই। দুটো তো দরকার, এবং এই গানের ক্ষেত্রে এই দুটোই দরকার। মানে আপনার যদি ধৈর্য না থাকে, আপনার সাধনা, গানটা আসলে সাধনা আর কিছুই নয়। আমি বাংলাদেশ বেতারে গান করছি 95 থেকে, এখনো করে যাচ্ছি, আমি সর্বোচ্চ গ্রেডে আছি। টিভি তো আমি অনেক বছর ধরে গান করে যাচ্ছি, এখনো কিন্তু সাধনাই চালিয়ে যাচ্ছি, এখনো শিখছি, শেখার শেষ নেই। ছোট বড় আমি যদি কোনো গান, কোনো আমার ছাত্রছাত্রীরাও যদি কোনো গান করে থাকে, আমার ভালো লেগে থাকে, ওদেরকে বলে আরেকবার গানটা করো, ঠিক আছে, শেখার শেষ নেই। তো অর্থ বুঝে গান করতে হবে, গানের মধ্যে থাকতে হবে, এবং ভালো ভালো গান শুনতে হবে। শোনার আসলে শোনাটাই অনেক বেশি, ভালো গান শুনতে হবে, ভালো ভালো বাংলা গান শুনতে হবে, তাহলে মানে ভাষাবোধ, গানের বোধ সবকিছু, মানে একটা যে বোধোদয় সেটা আসবে। ঠিক, আমরা কথা আলোচনা আরো করব, কিন্তু আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে ইচ্ছে করছে। আসলে আপনি এত সুন্দর গান, এবারে কোন গানটি শুনবো আমরা? আমি একটু আগে বলছিলাম যে প্রার্থনার সময় যে আমরা রবীন্দ্রনাথের গান গেয়ে স্মরণ করতে পারি, সেটার ব্যাপারে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। বাহ, একদমই প্রার্থনা। আসলে মনে হচ্ছিল যে খুব সুন্দর সফট কিছু, আসলে মানে আপনি এত সুন্দর, আপনি ডেফিনেটলি অনেক সুন্দর গান, মানে মনে হচ্ছে সেই দুনিয়াতেই হারিয়ে যায়, এবং এই সময়টা একদম থমকে যায়। আমরা এখন মানে আমি একটু আগে একজনের সাথে কথা বলছিলাম মেকআপ রুমে, যে গান বাজনা আমরা যারা করি, গান করি, খুব বিনয়ে থাকতে হবে। হ্যাঁ, অধ্যত্বপনা থাকলে কখনোই একজন শিল্পী হতে পারবে না, নেভার। বিনয় যার যত বেশি থাকবে সে তত বড় জায়গায় পৌঁছাবে আমি মনে করি। এবং এই যে সকল অহংকার চূর্ণ করে
মানে ঈশ্বরের কাছে বলছে যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার আমার তুমি চূর্ণ করে দাও, আমি কোনো অহংকার রাখতে চাই না। রবীন্দ্রনাথ কিন্তু গানের মাধ্যমে বলে গেছেন আমাদেরকে বিনয় থাকতে। কত আসলে একটা অন্যরকম কথা এটা, যারা আসলে ধারণ করতে পারবে তাদের জন্য কিন্তু এটা আসলেই ভালো। আপু, আমরা কিন্তু আরেকটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা আসলে ট্যালেন্টকে অনেক পছন্দ করি এবং নতুন নতুন ট্যালেন্ট আসবে আমাদের মাঝে, নতুন আপকামিং হবে, এটা কিন্তু আমরা চাই। কারণ জেনারেশন ওয়াইজ একটা সময় আপনি কাজ করছেন, আপনার কাছ থেকে কিছু আমরা নিয়ে আমরা কাজ করছি, আমাদের কাছ থেকে কিছু নিয়ে আমাদের পরের প্রজন্ম কাজ করবে, এটাই কিন্তু একটা ধারাবাহিকতা। সেখানে যখন একজন কাজ করছেন সঙ্গীত শিল্পী, তিনি দেখা যায় সঙ্গীত পরিচালনাও করছেন, তিনি সুরকারও, তিনি গীতিকারও, তিনি মিউজিক ডিরেক্টরও হচ্ছেন, সব কিছু মিলে তিনি হয়তোবা একা অনেক কিছু মেনটেন করতে পারছেন বলেই করছেন। এবং অনেকে হয়তোবা এটা করার চক করে অনেকগুলো গান একসাথে রিলিজ দিয়ে ফেলছেন, অনেকগুলো হয়তোবা কোয়ালিটি থাকছে কি থাকছে না, এরকম অনেক বিষয়ে কাজ করে। তো এই জায়গা থেকে আপনি যেহেতু আপনার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি, আপনার কাছে কি মনে হয় বিষয়টা আপনি কিভাবে দেখেন? মাঝে মাঝে কোনো কোনো শিল্পীরা যে অনেক বড় সিনিয়র যারা আছেন তারা যখন করে তখন আমরা বিষয়টাকে অনেক ভালোভাবেই নেই, কারণ তার বোধোদয়, তার অভিজ্ঞতা সব কিছুই অনেক বেশি। হ্যাঁ, তখন দেখা যায় যে একজন অনেক বড় শিল্পী, তিনি ভালো গান করছেন, তিনি নামকরা শিল্পী এবং তিনি সঙ্গীত প্রডিউসার, তিনি সঙ্গীত পরিচালনা করছেন এবং আমরা গান করলে ভুল হলে সেটা ভুলটা ধরিয়ে দিচ্ছেন। কিন্তু যখন দেখি খুব জুনিয়ররা যারা গান অত ভালো গায় না তারা সঙ্গীত প্রডিউসার হয়ে বসে আছে, আমরা সিনিয়র শিল্পীরা গান করতে বসলে তখন ওরা আমাদেরকে আর কিছু বলতে পারে না। আর আমাদেরও তখন খারাপ লাগে যে এরা তো ভালো গানই গাইতে পারে না, কি করে সঙ্গীত প্রডিউসার হয়ে যায়। এটা আসলে মানে আপনার ডিপেন্ডস অন আর্টিস্ট। আপু, আমরা কিন্তু সেই সাথে জানি যে আপনি পঞ্চকবির গানও করেছেন, তো পঞ্চকবির গানে স্পেশালি ভালো লাগা কেন? আসলে রবীন্দ্রনাথের গান ছাড়াও যে 3 কবি যে আছে আমাদের, অতুল প্রসাদ সেন, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন, এদের নামটা অনেকেই জানে না। তো বাংলা গান, যেটা আমি যখন ছায়ানটে গান করতাম তখন আমাদের একটা চ্যাপ্টারই ছিল বাংলা গান। তো বাংলা গান যখন আমরা করতাম তখন এই বাকি 3 কবির গান আমরা শিখেছিলাম। আর নজরুল সঙ্গীতের যে বিষয়টা, ওটা আমার মানে খুব বেশি আমি পারি না। হ্যাঁ, কারণ ওটা রবীন্দ্রনাথের গান যেমন নজরুলগীতি শিল্পীরা বলে যে অনেক কঠিন, আমার কাছে নজরুলের গানগুলো গাই না যে তা না, কিন্তু অনেকটাই মানে আমি সাহস করি না। কিন্তু বাকি 3 কবির গান আমি বেশ মানে গাওয়ার চেষ্টা করি আর কি। আচ্ছা, তো সেই পঞ্চকবির গানের মাঝখান থেকে সেখান থেকে আমরা একটা গান শুনতে পারি কিনা এখন? ডিএল রায়, দ্বিজেন্দ্রলাল রায়ের গান। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায় ছোট্ট মোদের পানসি তরি, সঙ্গে কে কে যাবে আয়। বেলা বয়ে যায়, ডিএল রায়ের গান। এরকম আরো গান আছে যেমন অতুল প্রসাদের যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে, বাহির করেছে পাগল মোরে, বাহির করেছে পাগল মোরে। যাব না যাব না যাব না ঘরে, যাব না যাব না যাব না ঘরে। আমার আসলে ঘরে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আপনার সাথে এখানেই থেকে যায়, আরো গান শুনতে থাকি, আরো মন ভালো করতে থাকি। আচ্ছা, তো আপনি আপনাদের যে আগের 90 দশক 80 দশকের জেনারেশনের গান বা তারপরের প্রজন্মের যে গানগুলো রয়েছে, সেখান থেকে কোন কোন শিল্পীর গান আপনার ভালো লাগে? আমি ছোটবেলায় না খুব কুমার বিশ্বজিতের গান শুনতাম, আমার খুব ভালো লাগতো। এই জেনারেশনও খুবই পছন্দ করে। হ্যাঁ, তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, এই ধরনের গানগুলো, মানে তপন চৌধুরীর যেমন পলাশ ফুটেছে শিমুল ফুটেছে, এই গানগুলো আমি খুব ছোট তখন। আচ্ছা, খুব আমার এখনো মনে হয় যে গানগুলো মানে কোথাও বাজলে বা নিজে বাজিয়ে ইউটিউবে গেলে পরে গানগুলো শুনি, খুব ভালো লাগে আমার। আচ্ছা, এখন যদি আপনাকে আমরা কুমার বিশ্বজিৎ স্যারের একটি গান শোনাই তাহলে আপনার কেমন লাগবে? খুব ভালো লাগবে। তাহলে আপনাকেও শোনাচ্ছি এবং দর্শকদের উদ্দেশ্যেও শোনাচ্ছি, চলুন আমরা গানটি দেখে আসি। হ্যাঁ।
চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি রিধিমা ঝারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান শুনেছি শুনেছি তোমারই গান, আমি তোমারে সপেছি প্রাণ গো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ওগো বিদেশিনী। বাহ, দারুণ একটি গান দেখলাম। আপনার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে, পুরনো স্মৃতি মনে পড়ে গেল। আচ্ছা, যেহেতু আমরা কুমার বিশ্বজিৎ স্যারের একটি গান শুনলাম, এখন কি আমরা তপন চৌধুরীর একটি গান শুনতে পারি? হ্যাঁ, আমি ছোট্ট করে একটু গাই। হ্যাঁ, অবশ্যই। আপনার প্রত্যেকটা গান এবং কথা মনে হয় শ্রুতিমধুরী লাগে। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকে ক্লান্ত তুমি আমার সারাদিন মা, তুমি তুমি আমার প্রথম সকাল। বাহ, এই গানটি কিন্তু আমার ব্যক্তিগতভাবেও খুব পছন্দের। আসলে আমরা যারা আসলে গান ভালোবাসি, যেমন আমার গান তো অবশ্যই ভালো লাগে, এবং এই ধরনের গান কেন জানি একটু আবেগ তৈরি করে। যেমন আপনি যেভাবে বলছিলেন এবং গুনগুন করে আপনি গাইছিলেন, কিছু ওয়ার্ড দিয়েও আপনি রিদমিক ওয়েতে গাইছিলেন, এটা মনে হচ্ছিল আসলে ভালোবাসার মানুষকে এই যে ভাব প্রকাশের যে মাধ্যমটা, মানে আগের গানগুলো না আসলে অন্যরকম ছিল, যে এত অর্থপূর্ণ তুমি আমার প্রথম সকাল, যে কি ভালো লাগতো। তখন আমি বোধহয় ইউনিভার্সিটিতে পড়ি, ওই সময়ের গান বা কিছুদিন আগে হতে পারে, যে এত ভালো লেগেছিল গানটা আসলে। এবং এই যে আমরা বললে তো বলেই ফেলতে পারি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু হ্যাঁ। তুমি আমার জন্য কি, এইটা যে প্রকাশ করাটা এই যে গানে গানে এবং এই ধরনের কথা দিয়ে এবং কিন্তু গান দিয়ে, এটা কিন্তু আসলে বেশ বেশ অন্যরকম। আসলে এটা একদম। ফিলিংসটা আসলে এইভাবে শেয়ার করেও আসলে বোঝানো সম্ভব না।
গল্পে আড্ডায় খুবই চমৎকার একটি সময় গেছে। এটির মিউজিকের আজকের আয়োজনটা একদম ভরপুর ছিল আপনাকে জুড়েই, খুবই ভালো লেগেছে। অনেক শুভকামনা আপনার জন্য। যাবার আগে আমাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কি কিছু বলার আছে? বাংলা গানের সাথে থাকুন, ভালো ভালো গান শুনুন, সবাই ভালো থাকুন। জি, আপনাকে কিন্তু ছাড়ছি না, মানে যেতে দিব, কিন্তু যাবার আগে আরেকটি গান শুনতে শুনতে আমি বাড়ি ফিরে যাব। আচ্ছা, রবীন্দ্রনাথের গান দিয়ে শেষ করি তাহলে। হ্যাঁ অবশ্যই, যেটা আপনার পছন্দ হয়, হ্যাঁ। কারণ আপনার পছন্দ হয় আমাদের অবশ্যই পছন্দ হয়, কারণ প্রত্যেকটা গানই আপনার এই ভালো গানটাও লাগে। ভালো লাগবে, কারণ এটাও আমার খুব প্রিয় গান, পছন্দের গান, এবং আচ্ছা। অনেকেরই ভালো লাগবে। ওকে, তাহলে আমি একটু দর্শকদের কাছ থেকে হ্যাঁ। বিদায় নিয়ে আসি। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে, আমার তো বেশ ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। ও যে মানে